ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি, ঘোষণা করা হবে আগামীকাল। তত্ত্বাবধায়ক সরকারের বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, শুনানিতে বললেন প্রধান বিচারপতি। ভোট বানচালে হাসিনাকে হাজার কোটি টাকা দিয়েছে এস আলম গ্রুপ, অভিযোগ বিএনপির সরকারের ভেতর থেকে নির্বাচনের বাধা সৃষ্টির চেষ্টা। এবং যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, দাবির যৌক্তিকতা যাচাইয়ে 4 উপদেষ্টার সমন্বয় কমিটি গঠন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আজের অনুমোদন দেওয়া হয়, আগামীকাল এটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে, আগামীকাল এটি প্রকাশ করা হবে। এদিকে আসন্ন নির্বাচন ঘিরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বুধবার নির্বাচন কমিশন শেষ দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছেন এস আলম, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। শাহিন মিয়ার ক্যামেরায় কসর আহমেদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, যেখানে দিল্লিতে 2,500 কোটি টাকা খরচ করে পরিকল্পনা করা হচ্ছে যাতে বাংলাদেশের নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা যায়। দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। 3 মাসের মধ্যেই নির্বাচন দেয়া যেতে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, সেটা সরকারের ভেতরে কেউ চায় না। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। এ সময় অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করে জটিলতা না বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। আমি বলেছিলেন আর বিলম্ব না করে 3 মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। আর কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘর পোড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। 71-এর কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলিয়ে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে। কসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। সংবিধানে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলেছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে 4টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যা গ্রহণযোগ্যতা পায় দেশে ও বিদেশে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংশোধনী আনা হয় সংবিধানে।
আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি, জামাত সহ কয়েকটি দল। দুদিন শুনানি শেষে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। বিএনপি, জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংগত হবে দেশের গণতন্ত্র। যত আয়নাঘর বলেন, হাজার হাজার মানুষকে গুম বলেন, লক্ষ লক্ষ মামলা বলেন, এবং এই ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে নির্বাচন বলেন, সবকিছু এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে। সেই কারণেই আমরা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটাকে রিভিউ করি নাই। আমরা দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের গণতন্ত্রের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে তিনি যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, এইটা জনগণের এবং আপনাদের মাধ্যমে জানা দরকার। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 3 দফা দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। দুপুরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার চেষ্টা করলে এই সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। বুয়েট শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ও নবম গ্রেডে উন্নতি না করা এবং চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের আগে সুযোগ দেওয়া। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার, যার প্রধান করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে। দাবি দাওয়া দ্রুত পর্যালোচনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। 3 দফা দাবি নিয়ে 2 দিন ধরে রাজপথে আন্দোলন করে বুয়েট সহ বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশলী শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা ধরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে করে আহত হয় অনেক শিক্ষার্থী। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান। তার মতে, রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলনের পন্থা সঠিক নয়। যেহেতু এগুলো আসলে পরে আমরা তো সবাইকে ডাকবো, রাস্তাঘাট বন্ধ করা এটা কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াইজ। আর এটা এই সরকারের আমলে আমরা কত যে রাস্তা বন্ধ করছি সেদিন দেখেন নেই। এদিকে আন্দোলনের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সরকার। দাবি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ফাউজুল কবির খান। দাবিটা 2 দিক থেকে 2 রকম। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সে সমাধান করব। সরকার আলোচনার মাধ্যমে সমাধান চাইছে, তাই শিক্ষার্থীদের নতুন কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদপ্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা এবং ছাত্রী হলে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন পদপ্রার্থীরা। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করেছেন লিফলেট।
প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার। মঙ্গলবার থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথা বলা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার নিজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিজামপুর দক্ষিণপাড়ার মোহাম্মদ আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম। নাচল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা বৈদ্যুতিক চার্জ দেওয়া ছিল। ভোরে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভ্রমণকে আরও দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব করার লক্ষ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব এবং মিশন গ্রিন বাংলাদেশ এমজিপি যৌথভাবে একটি ক্যাম্পেইন উদ্বোধন করেছে। ঐতিহাসিক বিশ্ব ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দীর্ঘ অঙ্গীকারের প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে ট্যুরের পরিচালকবৃন্দ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম কোচি, টুয়ার্সের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে, যা ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ পর্যটনের চর্চায় উদ্বুদ্ধ করবে। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি, ঘোষণা করা হবে আগামীকাল। তত্ত্বাবধায়ক সরকারের বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, শুনানিতে বললেন প্রধান বিচারপতি। ভোট বানচালে হাসিনাকে হাজার কোটি টাকা দিয়েছে এসএলএম গ্রুপ, অভিযোগ বিএনপির সরকারের ভেতর থেকে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা। এবং যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, দাবির যৌক্তিকতা যাচাইয়ে 4 উপদেষ্টার সমন্বয় কমিটি গঠন। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।